কেমন আছেন শ্রোতা বন্ধুরা? হয়তো বলবেন, আর কেমন আছি, বাড়িতে বসে বসে হাতে পায়ে প্রায় মরচে পড়ে যাওয়ার জোগাড়। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন, সবার অবস্থা একই। বাড়ির বুকশেলফে রাখা বইগুলোর মতন আমাদের শরীরেও যেন ধুলো জমে যাচ্ছে। বই বলতে মনে পড়ে গেল, আচ্ছা, শেষ কবে বই পাড়ায় গেছেন মনে পড়ে? না, আমার তো ঠিক মনে পড়ে না। অনলাইনে বই আজকাল পাওয়া যায় ঠিকই, কিন্তু হাতে নিয়ে নেড়ে চেড়ে বই দেখে কেনার মতন তৃপ্তি তাতে একেবারেই নেই। এই দেখুন না, আমার আবার নেশা পুরনো বই। আর আমাদের গল্পের মুখ্য চরিত্র সায়নেরও তাই। আসলে আমরা দুজনেই পুরনো বইয়ের গন্ধ, ছাপার হরফ, ঘোলাটে হয়ে আসা প্রচ্ছদ, এসবের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করি। কিন্তু এই আকর্ষণ যদি কারো জীবনে বই নিয়ে আসে অশুভ কোনো কিছু, ভেবে দেখেছেন কখনো? আপনাদের মতন আমিও খানিকটা অবাক হয়েছিলাম কথাটা শুনে। ভেবেছিলাম এমনও আবার হয় নাকি। সত্যি গোলমেলে একটা ব্যাপার, তাই না? এ এক অদ্ভুত রহস্য, জানেন। আর সেই রহস্যের উত্তর দেবে সায়ন। চলুন তার অভিজ্ঞতা শুনে নেওয়া যাক আজকের গল্পের মাধ্যমে। আজ আপনাদের জন্য এখন গল্পের নিবেদন সৌরভ আঢ্যর লেখা একটি রোমহর্ষক গল্প, খোলস। গল্পটি প্রকাশিত হয় বইমেলা 2020-তে বিভা প্রকাশনী থেকে সেরা ভূতপুতুল 2019 গল্প সংকলন বইতে। লেখকের জন্ম পশ্চিম মেদিনীপুরে। কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে বিটেক এবং খড়গপুর আইআইটি থেকে এমটেক কমপ্লিট করে বর্তমানে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। পেশা অধ্যাপনা হলেও নেশা লেখালেখি এবং ছবি আঁকা। তাঁর লেখা ইতিমধ্যে সেরা ভূতপুতুল 2019, অপরাজিত ইতিহাস, সেরা ভূতান্বেষী প্রভৃতি গল্প সংকলনে স্থান পেয়েছে। 15 সেপ্টেম্বর 2020-তে ট্রামলাইন বুক ইন্ডিয়া পাবলিকেশন থেকে তাঁর লেখা একক বই মোহিনী মন্থন প্রকাশিত হয়েছে। বইটি বুকিং করার ডিটেলস আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। লেখককে তাঁর লেখা বইটির জন্য এখন গল্পের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের গল্প পাঠে সুমন চৌধুরী, অভিনয়ে বিশ্বনাথ, অভিজিৎ, সৈকত এবং অঙ্কনা, সহযোগিতায় নীল। পোস্টার ডিজাইন করেছে অভিব্রত। আমাদের স্টুডিও পার্টনার 25 FPS স্টুডিও। সাউন্ড ডিজাইন করেছে সন্দীপ। এডিট, সাউন্ড এফেক্টস এবং সামগ্রিক পরিচালনায় সুমন। তাহলে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প, খোলস। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কলকাতার মতো না হলেও এই ছোট মফস্বল শহরেও একটা ছোটখাটো বই পাড়া রয়েছে। মানে ওই ঠিক কলেজ স্ট্রিট না হলেও একটা পুরনো আঁকাবাঁকা সরু রাস্তা, আর তার দুধারে 15 বইয়ের দোকান পরপর। এর মধ্যে দুটো পুরনো বইয়ের দোকানও আছে, আর এই দুটোতেই সায়নের সবচেয়ে বেশি যাতায়াত। আর্থিক অবস্থা হয়তো কিছুটা এর জন্য দায়ী, কিন্তু তার চেয়েও বেশি দায়ী পুরনো বইয়ের গন্ধ। সবাই যখন নতুন বইয়ের গন্ধ নিতে ভালোবাসে, তখন সায়ন এই পুরনো বইগুলোর বুকে জমে থাকা ধুলো, অবহেলার গন্ধ নিজের মধ্যে মিশিয়ে নিতে ভালোবাসে। কত রকমের দুষ্প্রাপ্য জ্ঞানের
নিষিদ্ধ জগতের প্রবেশদ্বারের চাবিকাঠি যেন এই পুরনো বইগুলো। আজকেও সেই রকম ভাবেই এই দত্ত বুক স্টোরে এসেছে সায়ন। সামনেই WBCS পরীক্ষা, তার জন্যই কিছু বই কেনার ছিল। হলদে হয়ে আসা বাল্বের ধোঁয়াটে আলোর সাথে পূবের গঙ্গা থেকে একটা হিমেল বাতাস অনেকক্ষণ ধরেই একটা শিরশিরে ভাব তৈরি করেছে। এমনিতে সকালের দিকে পাশাপাশি দুটো স্কুল আর কলেজের জন্য এলাকাটা জমজমাট থাকলেও সন্ধ্যের পর এদিকে খুব একটা কেউ আসে না। তার উপর সবে জগদ্ধাত্রী পুজো গেছে। বাতাসে যেন এখনো একটা ছুটি ছুটি আমেজ, আর ঠান্ডাটাও যেন আস্তে আস্তে তার আসন পাচ্ছে এই ছোট্ট শহরটাতে। তাছাড়া আজকালকার ছেলেমেয়েদের নতুন বইয়ের দিকেই ঝোঁক বেশি। পুরনো বই বড় একটা কেউ কেনে না, তাই পুরনো বইয়ের দোকানগুলো মোটামুটি ফাঁকাই থাকে। আর সেটাই বেশি ভালো লাগে সায়নের। বেশ সময় নিয়ে ধীরে সুস্থে গুছিয়ে বই দেখা যায়, কেনা যায়। আজ অবশ্য একটু আলাদা, পরপর দুটো টিউশন পড়ানো আছে, তাই একটু তাড়াহুড়োই করছিল সে। দুটো বই নিয়ে টাকাটা সামনের দিকে এগিয়ে দেয় সায়ন। দোকানের মালিক রমাপতি দত্ত বোধ করি ৮০-র চৌকাঠ অনেকদিন আগেই পেরিয়েছেন। চোখে একটু কম দেখলেও পাক্কা ব্যবসাদার। সায়নের হাত থেকে ৫০০ টাকার নোটটা নিয়ে আলোর দিকে তুলে ধরলেন। এই সময় সায়নের একটু অস্বস্তিই করে। সে এদিক ওদিক তাকে রাখা বইগুলোর উপর চোখ বোলাতে থাকে। হঠাৎই একদম পেছনের বুক সেলফের ৩ নম্বর তাকের একদম কোণের একটা বইয়ের ওপর তার চোখ আটকে যায়। বইটা একটু অদ্ভুত, এত দূর থেকেও বোঝা যায় ওটা বেশ পুরনো। দাদু, হ্যাঁ, ওই বইটা একটু দেখান না। কোনটা? রমাপতি চশমার ফাঁক দিয়ে পেছনের দিকে তাকায়। ওই যে ওই 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 বাদামি কালারের যে কভার দেওয়া বইটা। সায়ন আঙুল তুলে সামনের দিকে দেখায়। সায়নের তর্জনী অনুসরণ করে রমাপতি বইটার দিকে তাকায়। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পেছনের বুক সেলফের কাছে গিয়ে দাঁড়ায়। আরো বেশ খানিকটা সময় নিয়ে বইটা নামিয়ে এনে সায়নের দিকে এগিয়ে বলে, দেখো, এখানে সাধারণ স্কুল কলেজের বই ছাড়া যে সমস্ত বই আছে তা মোটামুটি ভাবে আমার পড়া। শুধু এই একটি মাত্র বই ছাড়া। আসলে বইটা সবে কালকেই আমার দোকানে এসেছে, তাই পড়ার সময় করে উঠতে পারিনি। কাল দোকান প্রায় যখন বন্ধ করতে যাব, তখন তোমারই বয়সী এক ছোকরা এসে বইটা আমার বিক্রি করে যায়, বুঝলে? বলে ওদের বাড়ির পুরনো লাইব্রেরি থেকে নাকি এটা পেয়েছে, কিন্তু ওর বইয়ে কোনো ইন্টারেস্ট নেই। আর ওর বই পুরনো বাড়িও নাকি ভেঙে ফ্ল্যাট হবে, তাই জঞ্জাল সাফ করছে। এই এক জ্বালা। কলকাতার মতো চারদিকে এখন শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। বৃদ্ধ রীতিমতো গজগজ করতে শুরু করে। কত দেব? সায়ন এবার একটু তাড়া দেয়। বড্ড দেরি হয়ে যাচ্ছে। এখান থেকে অরিত্রর বাড়িটা বেশ খানিকটা দূর। এখনই না বেরোলে অরিত্রকে পড়িয়ে আর দেবলীনাকে পড়াতে যাওয়া সম্ভব না। শোনো ছোকরা, আমি তোমাকে ওই বইটা বিক্রি করতে পারি, তবে একটা শর্ত আছে। বইটা তোমার পড়া হয়ে গেলে আমাকে কিন্তু পড়ার জন্য ফেরত দিতে হবে। বুড়ো নাকের ডগায় চশমা ঝুলিয়ে বলে, এ আবার কিরকম অদ্ভুত আবদার! জীবনে কোনো দোকানদার এরকম কোনো দাবি করেছে বলে সে অন্তত শোনেনি। কিন্তু কি আর করা যাবে, আপাতত বইটা তার চাই। আগে নিজে পড়ুক, তারপর না হয় ভাবা যাবে। বইটা যেন তাকে টানছে। সায়ন ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ বলে। মাথার কাছে টেবিল ল্যাম্পটা জেলে বিছানায় আসে সায়ন।
আজ সারাদিন বেশ ধকল গেল। এমনিতেই বাবা মা দিদির বাড়ি গেছে দিন 15 জন্য। সামনেই WBCS এর প্রিলিম বলে ও যেতে রাজি হয়নি। টুকটাক রান্নাও করে নিতে পারে, তাই দিয়েই কটা দিন চালিয়ে নেবে। সকালে আজ ডিমের ঝোল আর ভাত রান্না করে খেয়ে কোচিং ক্লাস, তারপর সন্ধেতে বই কিনে 2টো টিউশন পড়িয়ে রাত 10টায় বাড়ি ঢুকেছে। তারপর সকালের ভাতই গরম করে ঘি আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে WBCS এর পরীক্ষার পুরনো কোশ্চেনগুলো নিয়ে একটু বসেছিল। এবারে একটু বই পড়তে পড়তে স্বপ্নের দেশে যাওয়া। সন্ধেতে কিনে আনা বইটা খুলল সায়ন। বইটার সবচাইতে আকর্ষণীয় জিনিস হল ওর মলাটটা। ব্রাউন রঙের মলাটটার ঠিক মাঝখানে লাল রঙের একটা অদ্ভুত নকশা আঁকা। সেটা এতটাই অস্পষ্ট যে ভালো করে খুঁটিয়ে না দেখলে চট করে বোঝা যাবে না। সেই নকশাটার উপর সোনালি রঙে লেখা আত্মা আর পরমাত্মার মাঝে। সাধারণভাবে সায়নের আত্মা বা পরমাত্মা কোনোটার উপরই খুব একটা বিশ্বাস নেই। রাতের বেলায় অন্ধকার বারান্দা পেরিয়ে টয়লেটে যেতে একটু যা গা ছমছম করে, এর বাইরে ভূতে যে খুব একটা বিশ্বাস আছে তা বলা যায় না। তবে সে বিভিন্ন বিষয়ের বই গোগ্রাসে গিলতে ভালোবাসে। আর এই বইটা সে নাম দেখে না, বরং কভার দেখে ইন্টারেস্টেড হয়ে কিনেছে। কিন্তু বইয়ের 2টো পাতা উল্টিয়েই একটু থমকে দাঁড়ালো সায়ন। এটা কি ভাষায় লেখা? হরফগুলো বাংলা হলেও ভাষাটা যেন অজানা, অথচ উপরের নামটা পরিষ্কার বাংলাতেই লেখা। তাহলে এটা কি ভাষায় লেখা? তা ও একটু পড়ার চেষ্টা করল। না, কিছুই বুঝতে পারছে না। ও এবার বইয়ের পাতাগুলো এলোমেলোভাবে উল্টাতে থাকে। বেশ খানিকটা পর বইটার প্রায় মাঝে পাশাপাশি 2টো পাতাতে 2টো ছবি দেখতে পায়। ছবিগুলোর রং কিছুটা জ্বলে গেলেও এটা বেশ বোঝা যাচ্ছে যে শিল্পীর মুনশি আনা ছিল। ছবি নিয়ে সায়নের খুব একটা ধারণা না থাকলেও বিভিন্ন বই পড়ার সুবাদে যেটুকু জানে তাতে মনে হলো এটা মধুবনী চিত্ররীতিতে আঁকা। একটার তলায় লেখা স্বর্গ, আরেকটার তলায় লেখা নরক। তার মানে এই 2টো স্বর্গ আর নরকের ছবি। সায়ন আবার পৃষ্ঠা উল্টাতে শুরু করে। আর কোনো ছবি নেই। আর লেখাগুলোর মানেও বুঝতে পারছে না ঠিক করে। না, বড্ড ভুল হয়ে গেছে। কেনার সময় একটু দেখে নেওয়ার দরকার ছিল। কিন্তু একেই মলাট দেখি পছন্দ হয়ে যাওয়া, আর তার উপর টিউশন পড়াতে যাওয়ার তারা, 2টোর চক্করে আর বইটা উল্টেও দেখা হয়নি। এবার তাহলে কি করবে? কালকে কি বইটা ফেরত দিয়ে আসবে? থাক, যা ভাবার কালকেই ভাববে। আপাতত ক্লান্তিতে চোখ বুজে আসছে। খাট থেকে নেমে বইটা টেবিলের উপর রেখে টয়লেটে যায় সায়ন। তারপর ফিরে এসে লাইটটা অফ করে শুয়ে পড়ে ও। কিসের গন্ধ এটা? নাকটা একটু জোরে টানে সায়ন। এতক্ষণ তো কোনো গন্ধ ছিল না। খুব মৃদু হলেও একটা পচা গন্ধ যেন নাকে ধাক্কা মারছে। কতক্ষণ ঘুমিয়েছে ঠাউর করতে পারে না। অন্ধকারেই চোখটা খোলে সে। কি করবে? একবার কি উঠে দেখবে কোনো বিড়াল কোনো পচা কিছু নিয়ে ঢুকলো কিনা? না না না, তা কি করে সম্ভব? ঠান্ডার জন্য সে সব জানলা দরজা বন্ধ করেই তো শুয়েছে। তাও একবার দেখা দরকার, আগে থেকেই কিছু ঢুকেছে কিনা। সায়ন এবার ধীরে ধীরে বিছানা ছেড়ে নিচে নেমে আসে। তারপর লাইট জ্বালিয়ে খাটের তলা, টেবিলের নিচে, আলমারির কোণগুলো ভালো করে খুঁজে দেখে। না, কিছুই তো নেই। থাক, এত রাতে এসব পোষাচ্ছে না। কাল সকালে একবার ভালো করে খুঁজে দেখতে হবে। ড্রেসিং টেবিলের উপর রাখা রুম ফ্রেশনারটা স্প্রে করে খাটে উঠে আসে ও।
গন্ধটা একটু যেন কমল। সায়ন ধীরে ধীরে আবার ঘুমিয়ে পড়ল। বইটা হাতে নিয়ে চোখের সামনে তুলে আনে সায়ন। কি হলো? কাল এরকম কোনো দাগ দেখেছে বলে তো মনে হচ্ছে না। যদিও কাল রাতের আলোতে হয়তো ভালো করে বুঝতে পারিনি, কিন্তু তাও যেন মনে হচ্ছে বইয়ের এই মলাটের এইরকম কোনো দাগ ছিল না তো। দাগটাও কেমন যেন একটা অদ্ভুত, চামড়া পচে গেলে যেমন দাগ হয় খানিকটা সেই রকম। সায়ন নাকের কাছে বইটা তুলে আনে। কোনো গন্ধ নেই তো। তাহলে হয়তো ওরই ভুল। কালকেও হয়তো দাগটা ছিল, ও হয়তো খেয়াল করেনি। আচ্ছা, এই মলাটটা কিসের? এটা যে কাগজ না সেটা বেশ বোঝা যাচ্ছে। আর এত পুরনো বইয়ে ফোম বা প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে বাঁধাই হওয়া কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, বইটা কি কোনো প্রাণীর চামড়া দিয়ে বাঁধানো? সায়ন এবার বইয়ের উপরের দাগটার কাজটা একটু খুঁটে। এটা কি সত্যি সত্যি চামড়া? আগে যে কিছু কিছু বই বিভিন্ন পশুর চামড়া দিয়ে বাঁধাই হতো তা সে ভালো করেই জানে। কাল রাতে ভাবছিল বইটা ফেরত দিয়ে আসবে কিনা, কিন্তু আজ এই পশুর চামড়া দিয়ে মলাট দেওয়ার ব্যাপারটা মাথায় আসতেই সায়ন যেন বইটা নিয়ে আরো বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ে। এই বইটা তাহলে কবেকার, যে চামড়া দিয়ে বাঁধানো? তার চেয়েও যেটা ইন্টারেস্টিং ব্যাপার, এইরকম একটা বই তার সংগ্রহে। বুড়োটা মনে হয় বুঝতেই পারেনি, না হলে এত কম দামে তাকে বেচত না। থাক, সেসব কথা পরে ভাবা যাবে। বইটা কি নিয়ে আর ওতে কি লেখা আছে সেটা এবার পড়তে হবে। আর তার জন্য বইটা কি ভাষায় লেখা আছে সেটা জানা দরকার। মোবাইলটা বের করে সায়ন বইটার কতগুলো ছবি তোলে। একবার রক্তিমদার কাছে যাবে কি? একসময় সায়নদের পাড়াতেই রক্তিম ভাড়া থাকত। তারপর অন্য পাড়াতে নতুন বাড়ি করে উঠে যায়। কিন্তু তার কয়েক বছরের মধ্যেই, মাত্র 1 বছরের ব্যবধানে, রক্তিমের মা আর বাবা দুজনেই মারা যান। তারপর থেকে ও একা। সারাদিন বই আর নেট খুলে পড়াশোনা নিয়েই থাকে। তার উপর বাংলা ভাষার হরফ নিয়ে, তাদের উৎপত্তি নিয়ে পিএইচডিও করেছে যাদবপুর থেকে। দেখা যাক কিছু হেল্প করতে পারে কিনা। একটা গোলাপি আলো রুমটার চারিদিকে ভরে আছে। উত্তর পশ্চিমের জানলায় একটা সাদা পর্দা দেওয়া, সেটা ভেদ করে বাইরের রাস্তার হলুদ আলো চুরি করে প্রবেশ করছে রুমের মধ্যে। কিন্তু দুটো আলোই বেশ ঘোলাটে। ঘরের মধ্যে যেন একটা হালকা কুয়াশার পর্দা আকাশ থেকে সিলিং ভেদ করে নেমে এসেছে, আর তাতে ঘরের মধ্যে আরো যেন আবছায়ার সৃষ্টি হয়েছে। টেবিলের কাছের চেয়ারের উপর কিসের যেন একটা ছায়া। ছায়াটা এবার আস্তে আস্তে উঠে দাঁড়ায়। ছায়াটা একবার খাটের দিকে তাকায়। খাটের উপর কেউ একজন শুয়ে আছে। তার পা থেকে বুক অব্দি একটা সাদা চাদর। দেহটা কি মৃত? না মনে হয়। ওই তো বুকের উপর মৃদু উত্থান পতন দেখা যাচ্ছে। ছায়াটা খাটের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। তারপর খাটের উপর উঠে সেই দেহটার উপর চেপে বসে। তার নিচের দেহটা এবার ছটপট করছে, প্রাণপণে উঠে বসার চেষ্টা করছে। কি ওটা? সায়ন একটু বাতাসের জন্য, একটু প্রশ্বাসের জন্য খাবি খাচ্ছে, কিন্তু তার উপর বসে থাকা সেই ছায়ার কোনো বিকার নেই। তার দুটো হাত এবার ধীরে ধীরে নিচে চাপা থাকা সায়নের গলা লক্ষ্য করে নেমে আসছে। কি বিভৎস দুটো হাত! তাতে চামড়ার কোনো নামগন্ধ নেই। গোলাপি রঙের মাংসপেশি ভেদ করে রক্তের কতগুলো ধারা নেমে আসছে।
আর তার সাথে দম বন্ধ করা উৎকট গন্ধ। যেন মনে হচ্ছে সেই ছায়ার সমস্ত দেহ গলে পচে যাচ্ছে। মনে হচ্ছে যেন সদ্য মর থেকে একটা পচা গলা দেহ উঠে এসেছে সায়নের বুকের ওপর। হাতটা এবার সায়নের প্রায় গলার কাছে। আস্তে আস্তে গলায় হাতটা চেপে বসলো। চাপ বাড়ছে। সায়নের চোখ দুটো বিস্ফারিত। যেন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সেটা ফেটে বেরিয়ে আসবে। সায়ন সহসা নিজের সর্বশক্তি দিয়ে উঠে বসে। বুকটা এখনো হাঁপুড়ের মতো ওঠানামা করছে। কিন্তু কি হলো? চারিদিকে এত অন্ধকার কেন? সেই ছায়া মূর্তিটা কই? তবে কি এতক্ষণ ও স্বপ্ন দেখছিল? এই বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে কি সৃষ্টি হয়েছিল এই ছায়া? সায়ন ছোটবেলায় বায়োলজিতে পড়েছিল বটে। রাতে গাছের নিচে শুয়ে থাকলে কার্বন ডাই অক্সাইডের প্রভাবে এভাবেই নাকি মনে হয় কেউ যেন বুকের ওপর চেপে বসে দম বন্ধ করে গলা টিপে মারতে চাইছে। সেটাই কি তাহলে হলো? কিন্তু তাহলে এই গন্ধ, এই পুঁতি গন্ধটা এখনো কি করে রয়ে গেছে? অক্সিজেনের অভাবে নিশ্চয়ই এরকম মাংস পচা গন্ধের সৃষ্টি হয় না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, আজ 4 দিন হলো বইটাও বাড়িতে এনেছে, আর প্রত্যেকটা রাতে লাইট অফ করার পর সেই উৎকট গন্ধ, সেই গন্ধটা প্রতি রাতেই যেন বাড়ছে। আর পরদিন সকালেও ভালো করে খুঁজছে কোথাও কোনো মৃত জন্তু আছে নাকি। এই ঘরের প্রত্যেকটা কোণা থেকে বাড়ির আনাচে কানাচে কিচ্ছু বাদ দেয়নি। তাও তীব্র থেকে তীব্রতর হয়েছে ওই পচা গন্ধ। সায়ন এবার খাট থেকে নেমে আসে, লাইটটা জ্বালায়। কি অদ্ভুত! লাইটটা জ্বালানোর সাথে সাথেই যেন গন্ধের তীব্রতা দ্রুত কমছে। তাও ও আবার একটু এদিক ওদিক দেখে টেবিলের কাছে আসে। এটা কি হলো? বইটার কভারটা এরকম হলো কি করে? দেখে মনে হচ্ছে যেন পুরো মলাট পচে গলে গেছে। কি হচ্ছে এসব? প্রতিদিন রাতে সেই গন্ধ আর তার সাথে বইয়ের প্রচ্ছদের এই বিকৃতি, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? না, কালকেই রক্তিমদার কাছে যেতে হবে। সেদিন দেখা করার পর তো কিছুই বলতে পারেনি, শুধু বলেছিল যে ছবিগুলো সেন্ড করতে। 3 দিন তো হলো, দেখা যাক কাল কিছু বলতে পারে কিনা। দেখ, বইটার ভাষা মৈথিলি। আমার সেদিনই সন্দেহ হয়েছিল, কিন্তু আমি শিওর না হয়ে বলতে চাইছিলাম না। আমার স্যারের সাথেও আমি এই বিষয়ে কথা বলেছি। আর বইটা কি নিয়ে লেখা জানিস? তা ঠিক জানি না, তবে উপরের নাম দেখে আর ভিতরের ছবি দুটো দেখে তো মনে হয় এটা কোনো অতিপ্রাকৃতিক কোনো বিষয় নিয়ে লেখা, মানে ওই ভূত প্রেত আর কি। তা তোমার কি মনে হয়? কিছুটা ঠিক, কিন্তু পুরোপুরি না। তোর ওই ছবিগুলো দেখে বইটার যেটুকু আমি পড়তে পেরেছি তাতে এটাই মনে হয়েছে যে এটাতে মৃত্যুর পরও মানবাত্মাকে বশে এনে মৃতের দেহের অংশকে কিভাবে ব্যবহার করা যায় তার একটা প্রসেস লেখা আছে। বাইরে সন্ধ্যের পর থেকেই এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। এই অসময়ে বৃষ্টির জন্যই হয়তো আজ ঠান্ডাটা বড্ড বেশি। তার উপর লোডশেডিং। সামনে রাখা সাদাটে ইমার্জেন্সি লাইটের আলোতে ঘরটা আরো ছোট হয়ে এসেছে ওদের দুজনকে কেন্দ্র করেই। তার বাইরে টেবিল, অগোছালো বিছানা, তার উপর রাখা বইয়ের স্তূপ গাঢ় অন্ধকারে হারিয়ে গেছে। সায়নকে চুপ করে থাকতে দেখে রক্তিম আবার বলে, কি
বুঝলি না তো? না মানে আচ্ছা, এখন তো ধর মৃত্যুর পর চক্ষুদান, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান এসব তো হয়। তার জন্য কি করা হয়? মৃত্যুর আগেই দাতার কনসেন্ট লাগে, তাই তো? হ্যাঁ। কিন্তু ধর দাতা মৃত্যুর আগে কোনো কনসেন্ট দিল না, অথচ তোর ওই ব্যক্তির পার্টিকুলার কোনো অঙ্গ লাগবেই, তখন তুই কি করবি? সেক্ষেত্রে মৃতের পরিবার অনুমতি দেবে। আর মৃতের পরিবার যদি না থাকে, বা ধর তারা অনুমতি দিল না, সেক্ষেত্রে সায়ন আবার চুপ করে যায়। তখন একটা উপায়ই বাকি থাকে, আর তা হলো মৃতের আত্মাকে বশীভূত করে তার থেকে জোর করে অনুমতি আদায় করা। আর সেই পদ্ধতিটাই এই বইতে লেখা আছে। আর একটা ব্যাপার, তোর ধারণা ঠিক, এই বইটা চামড়া দিয়েই বাঁধানো। আর আমি যদি খুব ভুল না হই, তাহলে রক্তিম এবার সামনের টেবিলে রাখা বইটা হাতে তুলে নেয়। এই বইটা মানুষের চামড়া দিয়ে বাঁধানো। বাইরে সশব্দে বাজ পড়ল, তার তীব্র নীলাভ সাদা আলোয় ঝলসে গেল চারদিক। সায়ন এবার যেন শিউরে ওঠে। একটা হিম শীতল চোরা স্রোত দ্রুত নেমে যায় তার শিরদাঁড়া বেয়ে। কি বলছো কি? মানুষের চামড়া দিয়ে বাঁধানো? এ কি সম্ভব? আরে আরে সম্ভব না হওয়ার কি আছে? আজ পর্যন্ত সারা বিশ্বের বিভিন্ন লাইব্রেরি থেকে 47টা বই পাওয়া গিয়েছে, আর দাবি করা হয়েছে যে সেগুলো সবই নাকি মানুষের চামড়া দিয়ে বাঁধানো। যদিও এদের মধ্যে এখনো পর্যন্ত 32টি বই পরীক্ষা করা হয়েছে, আর এই 32টার মধ্যে 18টা সত্যি সত্যি মানুষের চামড়া দিয়ে বাঁধানো। হ্যাঁ রে, যদিও বাকিগুলো বাঁধানো হয়েছিল ছাগল, ভেড়া কিংবা এই ধর না হরিণের মতো প্রাণীর চামড়া দিয়ে। মানে মানে এটা এটা কি করে সম্ভব যেটা মানুষের চামড়া দিয়েই বাঁধানো? আর এত বছর ধরে এই চামড়াটাই বা ইনটেক্ট থাকলো কি করে? দেখ, এক্স্যাক্ট প্রসেসটা কি সেটা আমিও ঠিক জানি না, তবে এই প্রসেসের একটা নাম আছে, অ্যানথ্রোপোডার্মিক বিবলিওপেজি। দুটোই গ্রিক শব্দ, বিবলিয়ান মানে বই, আর পেজিয়া বা বাঁধাই করা থেকে এসেছে বিবলিওপেজি। আর অ্যানথ্রোপোডার্মিক এসেছে অন্য দুটো গ্রিক শব্দ, অ্যানথ্রোপোজ মানে মানুষ এবং ডার্মা বা চামড়া থেকে। আচ্ছা, তুমি কি শিওর এটা এটা মানুষের চামড়া দিয়েই বাঁধানো? দেখ, টেস্ট না করে শিওরলি বলি কি করে বলতো? আপাতত সবটাই আমার ধারণা, কিন্তু কি জানিস তো, এই জাতীয় বইয়ে না মানুষের চামড়ার বাঁধাটা অস্বাভাবিক নয়। এই বিদেশে আত্মা বা প্যারানর্মাল কোনো কোনো টপিকের বইয়ে মানুষের চামড়ার বাঁধাই হয়েছে। তুই জানিস না বোধ হয়, 1880-র দশকের মাঝামাঝি ফ্রেঞ্চ ঔপন্যাসিক আর্সেন ওয়েসির আত্মা নিয়ে ধ্যান এবং পরকালীন জীবন নিয়ে লেখা দে দেস্তিনে দোলম, ওনার চিকিৎসক বন্ধু লুডভিগ বোল্যান্ড কোনো এক মানসিক সমস্যাগ্রস্ত মহিলার চামড়া দিয়ে বাঁধিয়েছিলেন। কি অদ্ভুত, তাই না? তবে এই বই মানুষের চামড়া দিয়ে বাঁধানো কিনা পুরোপুরি শিওর হতে গেলে টেস্ট করতে হবে। ইন্টারনেটে দেখলাম বই বাঁধায় কোন উপাদান ব্যবহার করা হয়েছে তা যাচাইয়ের জন্য পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্টিং মানে যাকে বলে পিএমএফ এবং ম্যাট্রিক্স অ্যাসিস্টেড লেজার ডিসঅপশন আয়োনাইজেশন, এই দুটো পরীক্ষা করা হয়। কিন্তু এই টেস্ট কলকাতার কোন ল্যাবে হয় সেটা ঠিক জানা নেই। আচ্ছা, কিন্তু রক্তিমদা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে প্রত্যেকটা দিনই বাধাইটা নষ্ট হয়ে যাচ্ছে কেন? সেটাই তো প্রশ্ন। বাইরের বৃষ্টিটা আবার বাড়ল।
রাত 9টার দিকে একটু কমেছিল। সেই সময় কোনো রকমে রক্তিমদার বাড়ি থেকে ফিরেছে সায়ন। রক্তিম তার নিজের দাদা না হলেও বিভিন্ন বিষয়ে তার জ্ঞানকে সায়ন মনে মনে বেশ শ্রদ্ধা করে। সেই রক্তিমদাও যখন এই বইয়ের বাঁধাইয়ের প্রতিদিনের বিকৃতির কোনো উত্তর দিতে পারেনি, তখনই মনে মনে সে ঠিক করে নিয়েছে, না আর নয়, কালকেই এই বই সে ফেরত দিয়ে আসবে। এমনিতেই তো ওই বুড়ো বইটা পড়তেই চেয়েছিল। উফ, আবার সেই গন্ধ। সবে লাইটটা অফ করে একটু শুয়েছে। গন্ধটা এত তীব্র যেন মনে হচ্ছে এইমাত্র যা খেয়েছে সব বমি হয়ে যাবে। সহসা একটা কথা মনে আসতেই সায়ন বিছানার উপর সোজা হয়ে বসল। 1 নভেম্বর মাস, তার উপর এই অসময়ে বৃষ্টি, দুয়ে মিলিয়ে ঠান্ডা বেশ কনকনে। কিন্তু তাতেও যেন কপালের উপর বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে। যে সন্দেহটা কাল তার হয়েছিল সেটা সত্যি নয় তো? গন্ধটা বই থেকে আসছে না তো? সায়ন ছিটকে বিছানা থেকে নেমে আসে। অন্ধকারের মধ্যেই তার পড়ার টেবিলের দিকে এগিয়ে যায়। টেবিলের কোনায় রাখা বইটা হাতে তুলে নেয়। বইটার মলাটটা যেন অদ্ভুত রকম চিটচিটে, যেন হাতে পচে গলে যাওয়া কিছু লাগছে। গন্ধে টেকা দেয়। তবু হাতটা নাকের কাছে তুলে আনে সায়ন। আর পারে না, সত্যিই বমি চলে আসে। কোন রকমে মুখ টিপে বাথরুমের দিকে দৌড়ে যায়। বেসিনের উপর রাতে যা খেয়েছে সব উগড়ে দেয়। বমি হয়ে যাওয়ার পরও বেশ খানিকক্ষণ বেসিনের উপরে দেওয়ালটা ধরে দাঁড়িয়ে থাকে। তারপর চোখে মুখে জল দিয়ে রুমে ফিরে আসে। লাইটটা জ্বালিয়ে তোয়ালেটার খোঁজ করে। সাথে সাথেই মনে হলো গন্ধটা যেন আর নেই। তাই তো, আলো থাকলেই তো আর গন্ধ থাকছে না। ও, তাই সেদিন বইয়ের দোকানে বা দিনের বেলায় কোনো গন্ধ পায়নি। এমনকি রক্তিমদার ওখানেও কোনো গন্ধ ছিল না। সায়ন আবার টেবিলের কাছে গিয়ে বইটা দেখে। বইটার একই অবস্থা হয়েছে। পুরো বাঁধাইটা দেখে যেন মনে হচ্ছে পচে গেছে। ওই সাদা সাদাগুলো কি? একটু আগেও তো ওগুলো ছিল না। কি ওগুলো? পোকা? হ্যাঁ হ্যাঁ, তাই তো। বইয়ের পচা গলা মলাটটার উপর কতগুলো সাদা সাদা পোকা চলে বেড়াচ্ছে। সায়নের আবার গা গুলোতে শুরু করে। এই বই পড়ার কোনো ইচ্ছেই আর নেই। পারলে এখনই ফেরত দিয়ে আসে। এখন একটু ঘুম দরকার। কিন্তু ওই মাংস পচা গন্ধটা, ওটা তো আবার আলো বন্ধ করলেই ফিরে আসবে। না, আজ লাইট জ্বালিয়েই ঘুমোবে। তাতে আর যাই হোক, ওই উৎকট গন্ধটা আর পাবে না। সায়ন ফের বিছানায় যাওয়ার জন্য বইটা রাখতে যায়। ঠিক সেই মুহূর্তেই কান ফাটানো একটা বিশাল শব্দের সাথে সাথেই চারদিকটা যেন ঝলসে গেল। সাথে সাথেই একটা প্রচন্ড বিস্ফোরণের শব্দ। পরক্ষণেই নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে গেল চারদিক। শুধু একটা লালচে হলদে আলোর আয়তক্ষেত্র উত্তর পশ্চিমের জানলার পর্দা চিরে বেরিয়ে আসছে। সায়ন এবার জানলা লক্ষ্য করে প্রায় দৌড়ে যায়। জানলাটা খোলার সাথে সাথেই একটা হলুদ আলো ওর উপর ঝাঁপিয়ে পড়ে। অল্প দূরেই মাঠের ধারে যে পোল মাউন্টেড ট্রান্সফরমারটা রয়েছে সেটা দাউ দাউ করে জ্বলছে। তার সাথে সাথেই যেন ঝড় জল আরো বেড়েছে। মুহুর্মুহু বাজের শব্দ। সায়ন বাধ্য হয় জানলাটা বন্ধ করতে। আর জানলাটা বন্ধ করার সাথে সাথেই আবার সেই নাকে জ্বালা ধরানো মাংস, চামড়া পচা গন্ধ।
বাইরের হলুদ আলোটা একদম মৃদু হয়ে রুমের নিকষ কালো অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে। কিন্তু তাতেও সায়ন যা দেখল তাতে তার হাত পা যেন ধীরে ধীরে অবশ হয়ে আসছে। কপালের উপরের ঘামটা আস্তে 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 নিচে নেমে আসছে, চোখ দুটো বিস্ফারিত। সেই স্তম্ভিত দৃষ্টি অনুসরণ করে দেখা গেল সামনের টেবিল থেকে প্রায় 4 ফুট উপরে শূন্যে একটা বই ভেসে আছে। এই অন্ধকারেও তার উপর সোনালী অক্ষরে লেখা আত্মা আর পরমাত্মার মাঝে, কথাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। লেখাটার পেছনের যে নকশাটা, যেটা অস্পষ্ট ছিল বলে বোঝা যাচ্ছিল না, সেটা যেন এখন ধকধক করে জ্বলছে। একটা চক্র, চক্রের মধ্যে আরো একটা ছোট 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 বিভিন্ন গোল, আর প্রত্যেকটা গোলের মধ্যে মানুষের বিভিন্ন পর্যায়ের ছবি। গোলগুলোর চারিদিকে লতাপাতার কারুকার্য, আর প্রত্যেকটা গোল থেকে এক একটা লাল ধারা ধীরে ধীরে নেমে আসছে। রক্ত, রক্ত। সহসা সমস্ত চক্রটা প্রবল বেগে ঘুরতে শুরু করেছে, আর তার থেকে রক্তের ধারাটা চারিদিকে ছিটকে যাচ্ছে। ঘরের চারদিক সেই রক্তে মাখামাখি হতে শুরু করে, তার সাথে আরেকটা জিনিসও হতে শুরু করলো। বাদামি রঙের চামড়ার মলাটের যে অংশটুকু বাকি আছে তা যেন পচে গলে নিচের দিকে নেমে আসছে। সাথে সেই বিভৎস পচা গন্ধ, যেন মনে হচ্ছে রৌরব নরকের সমস্ত দ্বার একসাথে খুলে দেওয়া হয়েছে। সায়ন আর দাঁড়িয়ে থাকতে পারে না, মাথাটা ঘুরে যায়। মাটিতে পড়ার আগেই খাটের একটা কোণ ধরে নিজেকে কোনো রকমে সামলে নেয়। আবার একটা প্রচন্ড বিস্ফোরণ, তবে এবারে বাইরে না, বিস্ফোরণটা হয়েছে ঘরের ঠিক মাঝখানে। আর সেই বিস্ফোরণের তীব্র লাল আলোয় দেখা গেল বইটার উপরে আর কোনো চামড়া বাঁধাই নেই। তার বদলে ভেতরে ধোঁয়াটে সাদা পৃষ্ঠগুলো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে সেই পুরনো তুলট কাগজের খোয়াটে পাতাগুলোর স্থানে স্থানে গোলাপি আর লালের ছিটে। যেন মনে হচ্ছে একজন মানুষের দেহ থেকে কেউ যেন টেনে টেনে খুবলে খুবলে চামড়াগুলো ছিঁড়ে নিয়েছে। তার চর্মশূন্য দেহের মাংসপেশি, মেদ সব যেন বিকটভাবে উন্মুক্ত, আর তার থেকে রক্ত চুঁইয়ে চুঁইয়ে পড়ছে টপ টপ করে। এবার সেই বাধাইবিহীন বইয়ের উপর সেই লাল চক্রটা শূন্যে ঘুরছে। তবে এবার অন্যদিকে। হঠাৎ সায়ন একটা প্রচন্ড আকর্ষণ অনুভব করে। মনে হচ্ছে যেন একটা অদৃশ্য শক্তি তার সমস্ত দেহ কোষগুলোকে নিজের দিকে টানছে। দেহের সমস্ত পোশাক ছিঁড়ে ফুঁড়ে মুহূর্তের মধ্যে নগ্ন হয়ে গেল। পর মুহূর্তেই সায়নের নগ্ন শরীরের সমস্ত দেহত্বক ক্রমশ কুঁচকে যেতে থাকে। সেই প্রবল পরাক্রমশালী শক্তির আকর্ষণে সমস্ত চামড়া যেন তার দিকে টান হয়ে দেহ থেকে বিচ্ছিন্ন হতে চাইছে। সামনের বুক চিরে একটা কান ফাটানো আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে, কিন্তু গলার পেশিগুলো যতটা ফুলল আওয়াজ ততটা বেরোলো না। ওর দেহটা এবার শূন্যে উঠে গেল। চোখ কোটর ছেড়ে বেরিয়ে এসেছে, হাত পা দুই শূন্যে প্রসারিত। সাপ যেমন খোলস ত্যাগ করে, ঠিক তেমনি ভাবে চামড়াটা যেন দেহ থেকে টান হয়ে বেরিয়ে আসছে। ঘরের মধ্যে আবার বিস্ফোরণ। তার সাথে সাথেই সমস্ত ঘর, সমস্ত বাড়ি, সমস্ত এলাকাটা ঘন কালো অন্ধকারে ডুবে গেল। এমনকি বাইরের ট্রান্সফরমারে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনটাও দপ করে নিভে গেল। তার সাথেই আকাশ ভেঙে বৃষ্টি নামল। 2 বছর পরের ঘটনা। দাদু, ওই বইটা একটু দেখান না। কোনটা? ওই যে পেছনের বুকশেলফের 3 নম্বর তাকে বাদামি রঙের বাঁধানো বইটা। বৃদ্ধ রমাপতি চোখের চশমাটা ঠিক করে উঠে দাঁড়ায়। সামনে দাঁড়িয়ে থাকা বছর 27-এর মেয়েটার দিকে পেছন ফিরে বুকশেলফের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। ঠোঁটের কোণে এক রহস্যময় টুড়ো হাসি ঝুলে আছে। আজ থেকে প্রায় 50 বছর আগে এক সন্ন্যাসী তাকেই বই দিয়েছিল তার সেবায় খুশি হয়ে। আজ তার যা কিছু উন্নতি সবই বইয়ের দৌলতে। এত গাড়ি বাড়ি সবই বইয়ের জন্য। এই পুরনো বইয়ের দোকান তো
কেবলমাত্র একটাই কারণে। এই বই তার বাঁধানো চামড়ার মলাট নষ্ট হয়ে যাওয়ার আগে নিজে সেই মানুষকে নির্বাচন করে যার চামড়া দিয়ে তার নতুন বই বাঁধাই হবে, আর তার আত্মা এই বইয়ের বর্তমান মালিকের দাসে পরিণত হবে। অন্যান্য সময় অদৃশ্য থাকলেও যখন এই বই তার খোলসত্যাগের প্রয়োজন হয় তখন সে উপযুক্ত ব্যক্তির কাছে দৃশ্যমান হয়, আর সেই নতুন ব্যক্তিরও এই বই মালিক হওয়ার ক্ষমতা থাকে। আর সেক্ষেত্রে পুরনো মালিকের চামড়াতে নতুন খোলস তৈরি হবে। তাই পুরনো মালিককে বলিয়ে নিতে হবে এই বইয়ের নতুন মালিক তাকে আবার বইটা ফেরত দেবে। সন্ন্যাসীও সেদিন রমাপতির হাতে বইটা তুলে দিয়ে বলেছিল বইটা পড়া হয়ে গেলে তাকে ফেরত দিতে। ধূর্ত রমাপতি সেদিন বই ফেরত দেওয়ার কোনো প্রতিশ্রুতিই দেয়নি। ফলশ্রুতিতে 3 দিনের মাথায় সন্ন্যাসীর দলা পাকানো রক্তাক্ত মৃতদেহটা মেলে কেতুপুর গ্রামের শ্মশান থেকে। মৃতদেহ না বলে মাংসের পিণ্ড বলা ভালো, তাতে চামড়ার কোনো চিহ্ন অবধি নেই। তারপরই কেতুপুর থেকে এক কাপড়ে পালিয়ে এসে এই মফস্বলে আশ্রয় নেয় রমাপতি। তার সাথে এটাও বুঝেছিল কি মারণ ক্ষমতাই না রয়েছে এই বইয়ের। কিন্তু এই বইয়ের উৎপত্তি কিভাবে, কে লিখল, আজও অজানা রয়ে গেছে তার কাছে। যদিও সে জানার উৎসাহই কোনোদিন প্রকাশ করেননি। শোনো মা, বইটা কালকেই আমি হাতে পেয়েছি। ইচ্ছে ছিল আগে নিজে পড়বো, তারপরে বেচবো, কিন্তু তার আগেই তো তুমি চাইলে। তাই তোমার পড়া হয়ে গেলে আমাকে কিছুদিনের জন্য ফেরত দিও। মেয়েটা ঘাড় নেড়ে সম্মতি জানানোর সাথে সাথেই অদূরে একদল কুকুর ডুকরে কেঁদে উঠল। কেমন লাগলো আজকের গল্প আমাদের কমেন্ট করে জানান। এই গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। প্রথম থেকে আজ পর্যন্ত আপনাদের আমরা সব সময় পাশে পেয়েছি, আপনারা আমাদের উপর অগাধ বিশ্বাস রেখেছেন। তাই কথা দিচ্ছি আগামী দিনে আপনাদের জন্য অনেক অনেক চমক অপেক্ষা করে রয়েছে। তাই দেরি না করে আজই সাবস্ক্রাইব করে ফেলুন।